দেখো আজকে ক্লাসে ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটার উপর ক্লাস হয়েছে। তো পুরো ক্লাসের যতটুকু হয়েছে একটা জিস্ট আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব, ঠিক আছে, যাতে অল্প সময়ের মধ্যে পুরোটা কভার করতে পারো, ঠিক আছে। তো ডিপিএসপি মিনস হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ নির্দেশমূলক নীতি। আর ফান্ডামেন্টাল রাইটস মিন কি? মৌলিক অধিকার। মৌলিক অধিকার অর্জন করার জন্য আদালতে যেতে পারো তুমি, কিন্তু ডিপিএসপি অর্জন করার জন্য বা ডিপিএসপি পাওয়ার জন্য তুমি আদালতে যেতে যেতে পারো, কিন্তু সেটা আদালত তোমাকে দেবে এরকম কোনো গ্যারান্টি দেবে না। ওকে। তো ডিপিএসপি ভারতের সংবিধানে অর্থাৎ নির্দেশমূলক নীতি ভারতের সংবিধানের 36 নম্বর আর্টিকেল থেকে 51 নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। কত নম্বর পার্টে? পার্ট নাম্বার 4, 4 নম্বর পার্টে উল্লেখ করা আছে। আর্টিকেল 36-এ কি বলা হয়েছে? সংজ্ঞা বলা হয়েছে, অর্থাৎ ডিপিএসপি নির্দেশমূলক নীতি সংজ্ঞার কথা বলা হয়েছে। আর্টিকেল 38-এ কি বলা হয়েছে? ওয়েলফেয়ার অফ পিপল অর্থাৎ ভারতবর্ষের জনগণের জন্য একটা কল্যাণমূলক রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে 48 নম্বর আর্টিকেলে। ওকে, আচ্ছা। তারপরে দেখো একটু বড় করে নিই তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। 39 আর্টিকেল 39 নম্বর আর্টিকেলে বলছে সার্টেন প্রিন্সিপাল অফ দি পলিসি টু বি ফলোড বাই দি, এটা অতটা করতে হবে না। 39-এর এটা দেখো, ন্যায় প্রতিষ্ঠার জন্য সাম্যের মানে সাম্য প্রতিষ্ঠা করতে হবে, এই বিষয়টা বলা হয় 39 আর্টিকেলে। 39-এর এতে কি বলা হচ্ছে? ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এডস অর্থাৎ ইকুয়াল জাস্টিস সমান বিচার এবং ফ্রি লিগাল এডস আইনি সমান সুযোগের কথা বলা হয়েছে। আইনি অধিকার মানে ফ্রিতে আইনি অধিকার দেওয়ার কথা বলা হয়েছে 39 আর্টিকেলে, 39-এর এ আর্টিকেলে। ইকুয়াল জাস্টিস মানে তোমার সমান বিচার হতে হবে, সবাই সমান, নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ সবাই সমান অধিকার, এবং হচ্ছে আদালত কর্তৃক তোমাকে ফ্রি লিগ্যাল এডস বা আইনি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে 39-এর এ নম্বর আর্টিকেলে। তারপরে দেখো 39-এর ডি, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক অর্থাৎ 39-এর ডিতে বলা হয়েছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক অর্থাৎ সমান কাজের জন্য সমান বেতনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে এই 39-এর ডি নম্বর আর্টিকেলে। তারপরে দেখো 40 নম্বর আর্টিকেল কি বলা হয়েছে? অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, ভিলেজ পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত পরীক্ষাতে আসে 40। আর্টিকেল 41 কি আছে? রাইট টু ওয়ার্ক, টু এডুকেশন, টু পাবলিক অ্যাসিস্ট্যান্স অর্থাৎ সরকার কাজের অধিকার, শিক্ষার অধিকার এবং পাবলিক অ্যাসিস্ট্যান্স মানে কি? সরকারি সুযোগ সুবিধা, বিভিন্ন ধরনের ভাতা, বেকার ভাতা, বার্ধক্য ভাতা ইত্যাদি দেওয়ার কথা বলা হয়েছে 41 নম্বর আর্টিকেলে। আর্টিকেল 44 কি বলা হয়েছে? হিউম্যান কন্ডিশন অফ ওয়ার্ক অ্যান্ড ম্যাটারনিটি রিলিফ অর্থাৎ মাতৃত্বকালীন যে ছুটি, এই বিষয়টা বলা হয়েছে 42 নম্বর আর্টিকেলে, এবং মানুষের হিউম্যান কন্ডিশনের উপর ভিত্তি করে তার কাজ করার কথা বলা হয়েছে 42 নম্বর আর্টিকেলে। 43 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? লিভিং ওয়েজ ফর ওয়ার্কার অর্থাৎ ওয়ার্কারদের ন্যূনতম যে মজুরি সেটা দেওয়ার কথা বলা হয়েছে 43 নম্বর আর্টিকেলে, ঠিক আছে, লিভিং ওয়েজ। এবং সেখানে কুটির শিল্প, ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নের জন্য সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে এই 43 নম্বর আর্টিকেলে। 43-এর এতে আছে কি? পার্টিসিপেশন অফ ওয়ার্কার ইন দি ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রি অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যে ম্যানেজমেন্ট অর্থাৎ সংগঠন, সেই সংগঠন করতে পারবে বা করার কথা বলা হয়েছে 43-এর 1 নম্বর এর আর্টিকেলে। আর্টিকেল 43 বি কি বলা হয়েছে? কোঅপারেটিভ সোসাইটি অর্থাৎ কোঅপারেটিভ সোসাইটির কথা বলা হয়েছে আর্টিকেল 43 বিতে। ওকে। তারপরে দেখো আর্টিকেল 44 এ কি বলছে? ইউনিফর্ম সিভিল কোড, এটা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইউনিফর্ম সিভিল কোড, কেন্দ্রীয় সরকার ইউনিফর্ম সিভিল কোড চালু করার বিষয় নিয়ে পার্লামেন্টে এরকম উপস্থাপন হচ্ছে বা হবার কথা, এরকম একটা সিদ্ধান্ত হয়েছে। ইউনিফর্ম সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড মানে হচ্ছে এক দেশ এক আইন, ঠিক আছে, এক দেশ এক আইন, ঠিক আছে। এটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে একমাত্র দেশ যেটা প্রথমে গোয়াতে চালু হয়েছিল, বর্তমানে
উত্তরাখণ্ড বলে একটা রাজ্য আছে, সেই উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোডটা চালু হয়েছে। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। ওকে, এরকম প্রশ্ন হবে যে বর্তমানে কোন রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড সম্প্রতি চালু হয়েছে? উত্তর হবে উত্তরাখণ্ড। ওকে, পরের প্রশ্ন 45, আর্টিকেল 45। এখানে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুদের বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। ঠিক আছে, সমস্ত শিশুদের বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে, যেটা বাধ্যতামূলক না, যে শিক্ষার কথা বলা হয়েছে, কিন্তু পরবর্তীকালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে হ্যাঁ এটা 2002 সালে মৌলিক অধিকারে নিয়ে আসা হয় আর্টিকেল 41 এর এতে। ঠিক আছে, এটা মৌলিক কর্তব্য বা মৌলিক অধিকারে এটা পড়ছে। আর্টিকেল 46 এসসি এসটি ওবিসিদের জন্য বিশেষ শিক্ষা ক্ষেত্রে অর্থনৈতিক সুবিধা প্রদানের কথা বলা হয়েছে 46 নম্বর আর্টিকেলে। 47 কি বলা হয়েছে? 47 বলা হয়েছে নিউট্রিশন রাইজ টু দি লেভেল অফ নিউট্রিশন স্ট্যান্ডার্ড অফ লিভিং, অর্থাৎ জীবন ধারণের জন্য ন্যূনতম মানে যে পুষ্টি সেটা দেওয়ার কথা বলা হয়েছে। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যেন পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম হয় রাষ্ট্রের সমস্ত নাগরিকদের, এটা বলা হয়েছে 48 নম্বর আর্টিকেলে। যে কারণে মিড ডে মিল বিষয়টা আমাদের ভারতবর্ষে মানে এতে যুক্ত হয়েছে, এবং হচ্ছে যে রেশনিং ব্যবস্থা, এই রেশন ব্যবস্থা এই এর মাধ্যমেই আর কি সরকার আর কি জনগণের কল্যাণের জন্য রেশন ব্যবস্থা চালু করেছে। কারণ হচ্ছে এখানে বলা রয়েছে যে সরকারি কোনো দেশ তার জনগণের কল্যাণের জন্য এগুলো অবশ্যই করতে পারবে, তাহলে জনগণের কল্যাণ ঘটবে। আর্টিকেল 48 আছে অর্গানাইজেশন অফ অ্যানিম্যাল হাজবেন্ডারি, অর্থাৎ অর্গানাইজেশন অফ অ্যানিম্যাল হাজবেন্ডারি মানে উন্নতির জন্য এই ব্যবস্থা করবে, এইটা 48 এর আর্টিকেলে বলা হয়েছে। 48 এর এতে কি বলা হয়েছে? ইমপ্লিমেন্টেশন অফ ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, অর্থাৎ আমাদের যে প্রাকৃতিক পরিবেশ আছে সেই প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে হবে, এবং যে বন্যপ্রাণী যে স্যাংচুয়ারিগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে এবং উন্নতির কথা বলা হয়েছে 48 এর আর্টিকেলে। 49 আছে মনুমেন্ট সংরক্ষণ করতে হবে, প্রোটেকশন অফ মনুমেন্ট, অর্থাৎ আমাদের যে প্রাচীন ঐতিহ্য রয়েছে, ঐতিহ্যবাহী যে স্থানগুলো রয়েছে, যে মনুমেন্টগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণ করতে হবে। তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে সমস্ত ধরনের যে প্রাচীন ঐতিহ্য রয়েছে সেগুলো, স্থাপত্য ভাস্কর্য রয়েছে সেগুলো সংরক্ষণের কথা বলা হয়েছে 49 এর আর্টিকেলে। 50 নম্বর আর্টিকেলে আছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, অর্থাৎ বিচার বিভাগ থেকে শাসন বিভাগকে আলাদা করতে হবে, কারণ এই দুটো যদি এক হয়ে যায় তাহলে জনগণ আর সুযোগ মানে জনগণের কোনো ন্যায় বিচার হবে না। সেইখানে বিচার ব্যবস্থা থেকে এই যে শাসন বিভাগ আলাদা করার কথা বলা হয়েছে 50 নম্বর আর্টিকেলে। 15 হলো 51 আর্টিকেল প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ আন্তর্জাতিক শান্তি এবং সুরক্ষার জন্য বলা হয়েছে 51 নম্বর আর্টিকেলে। তারপরে চলো 51 হলো 52 হলো 52 দেখো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের প্রেসিডেন্টের কথা বলা হয়েছে 52 তে। 53 তে আছে এক্সিকিউটিভ পাওয়ার অফ ইউনিয়ন, অর্থাৎ ইউনিয়ন কেন্দ্রীয় সরকারের যে এক্সিকিউটিভ পাওয়ার সেটা বলা হয়েছে 53 নম্বর আর্টিকেলে। আর্টিকেল 54 ইলেকশন অফ প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টের ইলেকশনের কথা বলা হয়েছে 54 নম্বর আর্টিকেলে। আর্টিকেল 61 ইমপিচমেন্ট, আর্টিকেল 61 ইমপিচমেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা বলা হয়েছে 51 আর্টিকেলে, মানে রাষ্ট্রপতি যদি কোনো অসাংবিধানিক কোনো কাজ করে তাকে ইমপিচমেন্ট করা যাবে। আর্টিকেল 66 ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের কথা বলা হয়েছে এই 66 নম্বর আর্টিকেলে। আর্টিকেল 76 অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আর্টিকেল 46। আর্টিকেল 80 রাজ্যসভা গঠনের কথা বলা হয়েছে 80 নম্বর আর্টিকেলে। 81 আর্টিকেল 81 লোকসভা, অর্থাৎ লোকসভার কথা বলা হয়েছে 81 নম্বর আর্টিকেলে। আর্টিকেল 85 সিজন অফ পার্লামেন্ট, পার্লামেন্টের সিজনের কথা বলা হয়েছে, অর্থাৎ তিনটে যে সিজন হয়, একটা হচ্ছে বাদল অধিবেশন, শীতকালীন অধিবেশন আর একটা গ্রীষ্মকালীন অধিবেশন, এই তিনটে অধিবেশনের কথা বলা হয়েছে, মানে অধিবেশন ডাকার কথা বলেছে, এটা 85 নম্বর আর্টিকেলে। আর্টিকেল 100 কোরামের কথা বলা হয়েছে, অর্থাৎ সংসদে ন্যূনতম পার্টিসিপেন্ট করতে হবে তাহলে সংসদ চলবে। ওকে,
রাজ্যসভা বা লোকসভা। আর্টিকেল 108 জয়েন্ট সিটিং অফ বোথ হাউস অফ মানে পার্লামেন্টের দুটো হাউস যৌথ অধিবেশন ডাকা যেতে পারে বা ডাকা যায়, সেটা 108 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। 109 নম্বর আর্টিকেলে কি আছে? স্পেশাল প্রভিশন অফ মানি বিল, অর্থাৎ মানি বিলের যে স্পেশাল প্রভিশন আছে সেটা 109 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। আর্টিকেল 110 110 নম্বর আর্টিকেলে আছে মানি বিল। ওকে, অনলি মানি বিল হবে 110 নম্বর আর্টিকেল। যখন স্পেশাল প্রভিশন বা স্পেশাল প্রায়োরিটির কথা বলা হয়েছে মানি বিলের, এটা 109 নম্বর আর্টিকেল। 111 অ্যাসেন্ট অফ বিল, অর্থাৎ বিল যে অ্যাসেন্ট করতে পারে, অর্থাৎ স্বাক্ষর, রাষ্ট্রপতি স্বাক্ষর করতে সক্ষম বা রাষ্ট্রপতিকে স্বাক্ষর করতে হবে, এটা বলা হয়েছে 111 নম্বর আর্টিকেল। আর্টিকেল 112 বাজেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গঠন করতে পারবে, বাজেটের কথা বলা হয়েছে 112 নম্বর আর্টিকেল। 117 নম্বর আর্টিকেলে আছে ফাইন্যান্সিয়াল বিল, ঠিক আছে, অর্থ সংক্রান্ত বিলের কথা বলা হয়েছে 117 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, এই হলো আজকে আর্টিকেল রিলেটেড গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে। ওকে, চলো এই পর্যন্ত থাক।